ওয়েলকাম ব্যাক ডিয়ার লার্নার্স। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের অপেক্ষার পালা শেষ। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা বিশেষভাবে কমেন্ট করেছিলেন যে আমি যেন তাদের জন্য ক্লাস তৈরি করি। এই তৃতীয় সপ্তাহে ষষ্ঠ শ্রেণীতে যারা পড়ছেন তাদের জন্য রয়েছে বিজ্ঞান বিষয়ের টিউটোরিয়াল এই মুহূর্তে শুরু করতে যাচ্ছি। যারা এই মুহূর্তে আমার ক্লাসের সাথে সংযুক্ত রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার একবার শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনাদের সাথে রয়েছে আমি আমজাদ শোভন। ক্লাসটি পুরো দেখার আমন্ত্রণ করছি। ক্লাস জুড়ে থাকছে বিশেষ কিছু টিপস যা আপনার অ্যাসাইনমেন্টকে অতি উত্তম কমন পেতে সাহায্য করবে। অনেকেই জানেন যে আপনারা যে মার্কস দেবে স্যারেরা, আসলে এখানে কিন্তু কোনো প্রকার মার্কস দেওয়া হবে না। মার্কসের পরিবর্তে আপনাদের 4টি ক্যাটাগরিতে কমেন্ট করবে স্যারেরা, যে ক্যাটাগরির মাধ্যমে মূলত মূল্যায়ন করা হবে। যেমন ক্যাটাগরিগুলো হচ্ছে অতি উত্তম, উত্তম, ভালো, অগ্রগতি প্রয়োজন। এই 4টি কমেন্টসের মাধ্যমে মূলত স্যারেরা আপনাদের খাতাগুলোকে মূল্যায়ন করবে। আপনারা যারা আমার সাথে এই মুহূর্তে রয়েছেন আপনাদের জন্য শুধু বলে রাখি, যারা নতুন ক্লাস করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে দ্রুত ক্লাস আপলোড করা মাত্রই আপনি আগে দ্রুত পেয়ে যান। আর যারা এগুলোর হচ্ছে পিডিএফ বা জেপিজি ফাইল পেতে চান তারা অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমার ফেসবুক গ্রুপ এবং পেজের, সেখানে অবশ্যই যুক্ত থাকবেন। আপনারা সেখান থেকে সেটা সংগ্রহ করতে পারবেন। ফিরছি 7 সেকেন্ড পরে। ইন্ট্রোর পরে যারা আমার সাথে সংযুক্ত রয়েছেন সবাইকে আবারও একবার ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা রয়েছি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্য বলছি, এইভাবে স্কুলের নামটি লিখবে। আপনি যে স্কুলের নাম সেটা পুরোটাই লিখবেন এবং এরপরে আপনি যে উপজেলার আওতায় রয়েছেন সেই উপজেলার নাম লিখবেন এবং আপনার জেলা লিখবেন। অ্যাসাইনমেন্ট 1, যদিও অ্যাসাইনমেন্টের দ্বিতীয় সপ্তাহ চলছে, তারপরেও কিন্তু আপনাদের লিখতে হবে অ্যাসাইনমেন্ট 1, কারণ বিজ্ঞানের এটাই প্রথম অ্যাসাইনমেন্ট আপনাদের জন্য। এই জন্য অ্যাসাইনমেন্ট 1 আর অ্যাসাইনমেন্টের শিরোনাম বিজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। এই শিরোনাম নিয়ে অনেকে আপনারা কনফিউশনে থাকেন। আমি বলি সরাসরি আপনার অধ্যায়ের নামটি লিখবেন, এটাই হচ্ছে শিরোনাম হয়। এখানে অনেকগুলো দেওয়া থাকে আপনাদের যে শীটটি দেওয়া হয়েছে স্কুল থেকে, বাট অতগুলো কিন্তু আপনাকে লিখতে হবে না। নির্দেশনায় আপনার স্কুলের শিক্ষকের নাম লিখবেন, যে শিক্ষকের আওতায় বা নির্দেশনায় আপনি এই কাজটি করছেন সে শিক্ষক এবং শিক্ষকের পদবি লিখবেন। এরপরে আপনার নাম লিখবেন, বিষয় বিজ্ঞান, শ্রেণী ষষ্ঠ, শাখা থাকলে শাখা লিখবেন, রোল এবং জমা দানের সম্ভাব্য তারিখ 14/11/2020। এখানে আপনার স্কুল থেকে যদি সেটা পড়ে দেয় সেক্ষেত্রে আপনারা পরের তারিখ লিখবেন বা স্কুল থেকে নির্ধারিত তারিখেই অবশ্যই লিখবেন। আসুন, আমার কাভার পেজ শেষ হয়ে গেছে। কাভার পেজ সম্পর্কে আরেকটি কথা শুধু বলে রাখি, কাভার পেজে কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন বা কালার ব্যবহার করতে পারবেন, শুধু লাল ছাড়া। আসলে আমরা সূচিপত্রে চলে আসছি। দ্যাট মিনস এই পৃষ্ঠা নাম্বার দিবেন 2। সূচিপত্রে ঠিক এভাবে লিখবেন ক্রমিক নাম্বার, বিষয়বস্তু সংকেত, পৃষ্ঠা নম্বর, যেখান থেকে আপনি প্রশ্ন শুরু করছেন সেই জায়গাটা অবশ্যই উল্লেখ করবেন। এখানে আমাদের থাকবে প্রশ্ন এবং উত্তর। এছাড়াও আপনারা যারা বর্ডার করতে চান বা মার্জিন করতে চান, মার্জিনটা অবশ্যই 0.25 অথবা 0.5 এর বেশি করবেন না। এই 0.25 এবং 0.5 হচ্ছে ইঞ্চিতে আমি প্রকাশ করেছি। ঠিক এভাবে দেখবেন আপনার একটা সুন্দর লুক চলে আসবে আপনার অ্যাসাইনমেন্টের, যা আপনার শিক্ষকের সন্তুষ্টি অর্জনে সহায়ক হিসেবে কাজ করবে। আমরা চলে যাচ্ছি মূল প্রশ্নে। এই ছিল আপনাদের হচ্ছে প্রশ্নগুলো, যে 5টি প্রশ্ন দেওয়া হয়েছে। আমরা প্রশ্ন 5টি পড়ে নেই। যে প্রশ্নগুলো আপনার অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে আমরা প্রশ্নগুলো একটু দেখে নিই। বিজ্ঞান কি? উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি দরকার কিনা তার পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো কি হবে? তোমার একটি বইয়ের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার এবং প্রস্থ 10 সেন্টিমিটার এবং উচ্চতা 1 সেন্টিমিটার। এরও 50টি বইয়ের আয়তন কত? এটা একটা গণিত অঙ্ক করতে বলেছে আপনাদের। আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা ও মাশরুম কোন রাজ্যে অন্তর্গত? এদের বৈশিষ্ট্য লিখো। এছাড়াও 5 নম্বরে রয়েছে সাইকাস, সুপারি গাছ, মস, কাঁঠাল গাছ, সরিষা। ছকে উল্লেখিত উদ্ভিদগুলো কোন ধরনের, তাদের বৈশিষ্ট্য। আর মার্জিন সম্পর্কে একটা জিনিস বলে নেই, অবশ্যই আপনি প্রত্যেকটি পৃষ্ঠায় একই মার্জিন করবেন এবং আপনার নিজস্ব চিন্তা থেকেও আপনি কিন্তু নতুন ধরনের মার্জিন করতে পারেন। যেমন এই জায়গাটাতে আমি 2টা করে লাইন দিয়েছি, আপনি এখানে আরও একটা করে বাড়াই দিলেন অল্প অল্প করে, এখান থেকে এইটু, এখান থেকে এইটু, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। এভাবে 4 কোণায় আপনি যদি করেন অনেক সুন্দর দেখাবে।
ওকে, আর আপনি যদি শুরুতে এইভাবে প্রশ্নগুলো লিখে নেন, পরে কিন্তু আর প্রশ্ন লেখার প্রয়োজন নেই, শুধু 1 নাম্বার দিয়ে উত্তর লিখবেন, 2 নাম্বার লিখে উত্তর লিখবেন। কিন্তু আমি যেটা করেছি, আমি পরবর্তীতে প্রশ্নগুলো লিখেছি যাতে আলোচনা করতে সুবিধা হয়। বাট আপনারা কিন্তু একবার যদি এভাবে লিখে নেন, তাহলে আর পরের প্রশ্ন লেখার প্রয়োজন নেই, শুধু 1 2 3 4 5 এভাবে ক্রমিক নাম্বার দিয়ে অ্যান্সারগুলো শুরু করবেন। আরেকটি জিনিস বলি, যদি এটা লিখতে আপনার প্রথম পৃষ্ঠার অর্ধেক অংশ লাগে, সেক্ষেত্রে কিন্তু পরের অংশ থেকেই আপনি অ্যান্সার করা শুরু করবেন। আমাদের প্রথম প্রশ্নটা ছিল বিজ্ঞান কি? বিজ্ঞান হলো প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, যা পর্যবেক্ষণ এবং পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। আমি কিন্তু এখানে পৃষ্ঠাটা অনেক ফাঁকা রেখেছি, বাট আপনারা কিন্তু ফাঁকা রাখবেন না, ঠিক এখান থেকে 2 নম্বর প্রশ্নটির উত্তর লেখা শুরু করবেন। 2 নম্বরে আমাদের প্রশ্ন ছিল উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানির দরকার কিনা। 2 নম্বরে আমাদের প্রশ্ন ছিল উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানির দরকার কিনা, তার পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো কি কি। চলুন আমরা পরীক্ষণ করে ফেলি একটা। বেঁচে থাকার জন্য উদ্ভিদের পানি দরকার কিনা তার পরীক্ষা। একটা পরীক্ষণ সম্পন্ন করার জন্য আমাদের যে বিষয়গুলোর প্রয়োজন হবে, বিশেষ করে এই উদ্ভিদের পানির দরকার আছে কিনা এই পরীক্ষণটার জন্য ছোট্ট 2টি পাত্র, ফুল, গাছের 2টি চারা, পানি এবং শুকনা মাটি। চলুন আমরা দেখে নিই আমাদের পরীক্ষণের ধাপগুলো। নিচে পরীক্ষণের বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো বর্ণনা করা হলো, ঠিক এভাবে আপনি পর্যায়ক্রমে লিখে যাবেন। প্রথম ধাপে যেটা করবেন, সমস্যা নির্ধারণ করবেন। পরীক্ষণ পদ্ধতির প্রথম ধাপে আমি সমস্যার স্থির করলাম, ফুল গাছের চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন। প্রথম সমস্যাটি যেটা আমরা স্থির করলাম যে ফুল গাছের চারা যদি আমরা নিয়ে আসে লাগাই, সেটা মারা যায় কেন। দ্বিতীয় ধাপটি হচ্ছে জানা তথ্য সংগ্রহ। আমি বই পড়ে শিক্ষককে বা পিতামাতাকে জিজ্ঞেস করে জানার চেষ্টা করলাম যে, এখানে জানার হবে কেন চারা গাছ মারা যেতে পারে। আমি জানলাম যে পানি না পেলে চারা গাছ মারা যেতে পারে। তৃতীয় ধাপটি হচ্ছে আনুমানিক বা অনুমতির সিদ্ধান্ত গ্রহণ, সম্ভাব্য ফলাফল। তৃতীয় ধাপ আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ। জানা তথ্য থেকে আমি আনুমানিক সিদ্ধান্ত নিলাম পানির অভাবে গাছ মারা যায়, এটা গাছ হবে। সরাসরি আপনারা কপি পেস্ট কিন্তু করবেন না, আমার একটু লিখতে ভুল হয়েছিল। এই ছিল আমাদের তৃতীয় ধাপ। আমরা চতুর্থ ধাপে চলে আসছি, পরীক্ষণের পরিকল্পনা। এবার আমি পরীক্ষণের পরিকল্পনা করলাম। এই পরীক্ষার জন্য আমাকে 2টি পাত্রে 2টি গাছ নিতে হবে, 2টি পাত্রের মধ্যে একটি বিশেষ পার্থক্য রাখতে হবে, অন্য সবকিছু সমান রাখতে হবে, না হলে আমি যা যাচাই করতে চাই তা বের করতে পারবো না। পঞ্চম ধাপে আমরা পরীক্ষণ ধাপ বলছি। ছোট্ট 2টি মাটির টব নেই, টব 2টির তলায় ছোট্ট ছিদ্র করে এবার শুকনো মাটি দিয়ে পাত্র 2টি ভরে দেয়। এবার এই ধরনের 2টি চারা গাছ পাত্রে রোপণ করে একটিতে পানি দেই, অন্যটিতে শুকনো রাখি। 2টি গাছকে ছায়ায় রেখে দেই। পরের দিন গাছ 2টিকে পর্যবেক্ষণ করে দেখলাম একটি গাছ প্রায় মরে গেছে, অন্যটি সতেজ আছে। ষষ্ঠ ধাপ আমরা দেখে নেব উপাত্ত বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ। এ থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি। 2টি পাত্রে একই ধরনের মাটি ছিল, চারা গাছ 2টিকে একই জায়গায় রাখা হয়েছিল, তাদের মধ্যে একটি পার্থক্য ছিল পানি। একটিতে পানি দেওয়া হয়েছিল, অন্যটিতে পানি দেওয়া হয়নি, এখানে হয়নি হবে। এ থেকে সিদ্ধান্তে আসতে পারলাম যে পানি না দেওয়ার কারণে একটি গাছ মারা গেছে। আমরা এখন ফলাফল ধাপে চলে আসছি, সপ্তম ধাপ ফলাফল। আমি পরীক্ষণের ফল আমার অন্যান্য সহপাঠী এবং পরিচিতদের মাঝে প্রকাশ করলাম। এগুলি হলো বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ, যার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি দরকার। এই যে প্রক্রিয়ার ফলাফল এখানে হবে। আমরা চলে আসছি 3 নম্বর প্রশ্নে। একটি বইয়ের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার এবং উচ্চতা 1 সেন্টিমিটার। এর 5টি বইয়ের আয়তন কত। আমরা জানি যে তার আগে একটি জিনিস বলি যে পৃষ্ঠা নাম্বারটা এখানে ভুল আছে, সিকোয়েন্স অনুযায়ী আপনাদের যেটা পৃষ্ঠা নাম্বার হবে সেটা আপনারা বসাবেন। একটি বইয়ের আয়তন বের করার জন্য একটা সূত্র রয়েছে, সূত্রতে যাওয়ার আগে আপনি যেভাবে অ্যান্সারগুলো লিখবেন, একটি বইয়ের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার। একটি বইয়ের আয়তন, এই তিনটাকে আমরা গুণ করব, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, 3টি গুণ করে আমাদের হলো 300 ঘন সেন্টিমিটার। সুতরাং 50টি বইয়ের আয়তন কত। এটা হচ্ছে কি আমরা একটার বের করেছিলাম, একটার যদি 300 হয় তাহলে 50টির কি বেশি হবে, তাহলে আমরা গুণ করে দেব। গুণ করলে আপনাদের 15,000 ঘন সেন্টিমিটার বের হয়ে আসবে।
4 নম্বর কোশ্চেন, আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা ও মাশরুম কোন রাজ্যের অন্তর্ভুক্ত? এদের বৈশিষ্ট্য লিখো। এই যে আমি বলেছিলাম যে পৃষ্ঠা নাম্বার কিছুক্ষণ আগেরটা হচ্ছে আমাদের 6 নম্বর পৃষ্ঠা হবে। আপনারা সিকোয়েন্স অনুযায়ী আপনারা পৃষ্ঠা নাম্বার দিয়ে দিবেন। আমার এখানে একটু ভুল ছিল। আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা হলো প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত এবং মাশরুম হলো ফানজাই বা ছত্রাক রাজ্যের অন্তর্ভুক্ত। তারপরে আমাদের বলেছে যে এদের বৈশিষ্ট্য লিখো। আমরা লিখে ফেলি। প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য, নিচে প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো। এই রাজ্যের জীবদেহের কোষ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত, এরা এককোষী, একক বা দলবদ্ধ থাকে। ওকে, আমরা পরবর্তী বৈশিষ্ট্যটা দেখে নিই। ফানজাই বা ছত্রাক রাজ্যের বৈশিষ্ট্য হচ্ছে, নিচে ফানজাই বা ছত্রাক রাজ্যের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো, ঠিক এভাবেই লিখবেন। এরপরে নাম্বার করবেন, ক্রমিক করবেন, ক খ গ বা 1 2 3। দেহে ক্লোরোফিল না থাকায় বর্ণহীন, ক্লোরোফিল না থাকায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এরা সাধারণত পানিতে বাস করে না, এরা আলো অন্ধকার উভয় পরিবেশে বাঁচতে পারে, এদের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। এই বৈশিষ্ট্যগুলো আপনারা সুন্দর করে লিখবেন, তাহলে মোটামুটি যেটা জানতে চেয়েছে আপনাদের প্রশ্নগুলোতে অনেক সুন্দর একটা ধারণা আপনারা পেয়ে যাবেন। এরপরে আমরা আসি 5 নম্বর প্রশ্নের সর্বশেষ প্রশ্ন। ছকে উল্লেখিত প্রথম উদ্ভিদটি অর্থাৎ সাইকাস হলো নগ্নজীবী উদ্ভিদ। তাহলে আমরা প্রথমে যেটা করব, ছকে কোন উদ্ভিদগুলো কোনটার সাথে সংযুক্ত সেটা আমরা আলাদা করে ফেলবো। যেহেতু আমরা পেয়ে গেছি সাইকাস হচ্ছে নগ্নজীবী উদ্ভিদ, তাহলে আমরা নগ্নজীবী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করে ফেলি। প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে, এসব উদ্ভিদের ফুলের ডিম্বাশয় থাকে না, ডিম্বকগুলো নগ্ন থাকে, ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে। ছকে উল্লেখিত আরও কয়েকটি গাছের নাম ছিল, সেগুলো আমরা আরেকটা শাখায় ফেলছি। ছকে উল্লেখিত সুপারি গাছ, কাঁঠাল গাছ ও সরিষা এগুলো হলো সপুষ্পক আবৃতজীবী উদ্ভিদ। তাহলে এগুলোর বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নিই। সপুষ্পক আবৃতজীবী উদ্ভিদের বৈশিষ্ট্য, নিচে সপুষ্পক আবৃতজীবী উদ্ভিদের বৈশিষ্ট্য তুলে ধরা হলো, বৈশিষ্ট্যগুলো আপনারা দেখে নেন। এদের ফুলে ডিম্বাশয় থাকে, এদের বীজগুলো ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকে, নিষেকের পর বীজে এবং ডিম্বাশয়ে ফলে পরিণত হয়। ছকে উল্লেখিত মশ অপুষ্পক উদ্ভিদ, এই অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিই। এ সকল উদ্ভিদের মূল থাকে না, মূলের পরিবর্তে রাইজোয়েড থাকে, এরা সমাঙ্গ নয়, এরা সবুজ সবুজই, এরা সাধারণত পুরাতন ভেজা স্যাঁতসেঁতে জায়গায় জন্মায়। এই ছিল আপনাদের আজকের প্রশ্নের উত্তরগুলো। আশা রাখি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ ধরে ক্লাস দেখার জন্য আপনাদের সবাইকে শোভন অনলাইন ইংলিশ স্কুলের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে ভিডিও আপলোড করা মাত্রই আপনি পেয়ে যান। আপনাদের আরও কোনো কিছুর প্রয়োজন হলে আগের ভিডিওর মতো এখানেও কমেন্টস করবেন, আমি আবারও আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তারপরও সমস্যা থাকলে ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজ ও গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে সাথেই থাকবেন, আপনার প্রশ্নের সমাধান পেয়ে যাবেন। ভালো থাকবেন সবসময় এবং অন্যকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।